স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন্দিশা। ৭১-এর মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা এটিএম আজহারকে বেকসুর খালাস দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিলের পূর্ণাঙ্গ বেঞ্চে এ রায় দেয়া হয়। আদালত পর্যবেক্ষণ বলছে, সাক্ষ্য প্রমাণ ছাড়াই আজহারকে সাজা দেয়া ছিল বিচারের নামে অবিচার। লঙ্ঘন হয়েছে ফৌজদারি দণ্ডবিধির রীতিনীতি। রায়কে ন্যায় বিচারের পক্ষে নজিরবিহীন আখ্যা দিয়েছেন আজহারের আইনজীবী। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর মুক্তিযুদ্ধে গণহত্যা সহ ৫টি অভিযোগে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০১৯ সালের ২৩ অক্টোবর সেই মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে আপিল বিভাগ, যদিও দুটো রায়কে প্রহসনের বিচার বলে আখ্যায়িত করে আসছে জামায়াত ইসলামী। নিজেকে নির্দোষ দাবি করে ১১৩টি যুক্তি তুলে ধরে ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন আজহার। গত ৮ই মে শুনানি শেষে রায়ের দিন ঘোষণা করে আপিল বিভাগ। সর্বশেষ মঙ্গলবার সর্বোচ্চ আদালত সর্বসম্মতিক্রমে দেয়া সিদ্ধান্ত নিয়ে জানায়, ৭১-এর মানবতা বিরোধী অপরাধ থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে আজহারকে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ জনাব এটিএম আজহারুল ইসলাম সাহেবকে সকল অভিযোগ থেকে বেকসুর খালাস প্রদান করেছেন। এখন থেকে জামায়াত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম ইজ অ্যান ইনোসেন্ট ম্যান। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর একটি রিভিউ বোর্ড গঠন করে বিগত সময়ে ট্রাইব্যুনালের রায়গুলোর পুনর্মূল্যায়ন করার দাবিও জানানো হয়। এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে। আমরা এটাও মনে করি এই রায় ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের আদালতের মর্যাদা সমুন্নত হয়েছে। অতীতের রায়ে বাংলাদেশ সহ এই ভারতীয় সাবকন্টিনেন্টের ক্রিমিনাল বিচার ব্যবস্থার পদ্ধতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল। এটা ছিল সবচাইতে বড় ভুল। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউশন জানিয়েছে, চলমান বিচারে এই রায় কোনো প্রভাব ফেলবে না। যে আমরা প্রসিকিউশনে যোগদানের পরপরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩-কে সংশোধন করে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতাকে প্রতিস্থাপন করা হয়েছে। অ্যাপিলেট ডিভিশনে বলেছিলাম যে এটি আপ টু ইউর লর্ডশিপস ডিসিশন। লর্ডশিপস এই মেরিট বিবেচনায় এটিএম আজহার সাহেবকে খালাস প্রদান করেছেন। প্রসিকিউশনের পক্ষ থেকে দেশের সর্বোচ্চ আদালতের রায়কে আমরা মেনে নিয়েছি এবং আমরা এটা মেনে নিতে বাধ্য। রায়ের সংক্ষিপ্ত অনুলিপি কারাগারে পৌঁছালে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম কারাগার থেকে মুক্তি পাবেন। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। এটিএম আজহারের খালাস প্রমাণ করে শেখ হাসিনার আমলে বিচারের নামে গণহত্যা হয়েছে, এমন অভিযোগ করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, সাজানো আদালত মিথ্যা সাক্ষীতে জামায়াতের ১১ শীর্ষ নেতাকে জুডিশিয়াল কিলিং করা হয়। তোমার গোলাম এটিএম আজহারুল ইসলামকে তুমি বাঁচিয়ে রেখেছো। মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়েছেন এটিএম আজহারুল ইসলাম। এ উপলক্ষে রাজধানী কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন ডাকে জামায়াতে ইসলামী। এখন তোমার কাছে দোয়া করি, তুমি তোমার গোলামের হায়াত বৃদ্ধি করে দাও। সংবাদ সম্মেলনে জামায়াতের আমির বলেন, আপিল বিভাগের এই রায় প্রমাণ করে সত্যকে কখনো আড়াল করা যায় না। এর রায়ের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়ে গিয়েছে। জামায়াতের আমির কথা বলেন শেখ হাসিনার শাসনামলের অবিচার নিয়ে। এই মামলা পরিচালনা করতে গিয়ে ইন্টারন্যাশনাল কাস্টমারি যে ল আছে তাও ফলো করা হয়নি, আবার ডোমেস্টিক কাস্টমারি যে ল আছে এটাও ফলো করা হয়নি। জুলুম করে আমাদের বুক থেকে এক এক করে ১১ জন শীর্ষ দায়িত্বশীল নেতাকে এবং মিথ্যা সাক্ষীর মাধ্যমে কার্যত জুডিশিয়াল কিলিং করা হয়েছে। ক্ষমতায় গেলে একটি বৈষম্যহীন সমাজ গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয় সংবাদ সম্মেলনে। আমরা ইনশাআল্লাহ প্রতিশোধের রাজনীতির অবসান ঘটাবো, বৈষম্যের রাজনীতির অবসান ইনশাআল্লাহ ঘটাবো এবং সমাজ থেকে বৈষম্য দূর করার জন্য প্রিয় জনগণকে সাথে নিয়ে আমাদের সবটুকু উজাড় করে আমরা চেষ্টা করব। সংবাদ সম্মেলনে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের ছেলে তাসমিন আজহার সুমন এবং আদালতে বিচার প্রক্রিয়ার সাথে জড়িত আইনজীবীরা উপস্থিত ছিলেন। এই সংগঠনের প্রতিটি কর্মী, সহকর্মী কিংবা দলের দ্বারা যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, কষ্ট পেয়েছে, সবার কাছে কোনো শর্ত নাই, বিনা শর্তে মানছে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।
সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে কর্মকর্তা কর্মচারীদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে সচিবালয় এলাকায় কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। বন্ধ রয়েছে দর্শনার্থী প্রবেশ। এদিকে সমস্যা নিরসনে 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সকাল থেকে সচিবালয়ের প্রতিটি প্রবেশ দ্বারে নিরাপত্তা বাহিনীর সদস্যদের কঠোর অবস্থানে তৎপরতা দেখা গেছে। পাশাপাশি গণমাধ্যম কর্মীদেরও প্রবেশ করতে দেয়া হচ্ছে না। আন্দোলনকারীরা সকালের দিকে জড়ো হওয়ার চেষ্টা করলে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। গেল রাতে সচিবালয় এবং সংলগ্ন এলাকায় সব ধরনের সভা সমাবেশ এবং অবস্থান নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে জুলাই মঞ্চের ব্যানারে একটি সংগঠন সচিবালয়ের বিপরীত দিকের রাস্তায় ফুটপাতে অবস্থান নিয়েছে। তাদের দাবি, উদ্দেশ্যমূলকভাবে সচিবালয়কে অস্থির করতে ফ্যাসিবাদী চক্রের আমলারা এই আন্দোলন করাচ্ছে। সচিবালয় প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আপনাদের মাধ্যমে জানতে চাই আমরা অপরাধটা কি। আমি তো আন্দোলন করছি না, আমরা হলো আন্দোলনের সহযাত্রী বলেন বা নৈতিক সমর্থনকারী। সরকার যে ধরনের আইন করছে এটা হাসিনা সরকারের আমলে এই ধরনের আইন ছিল না। যতক্ষণ পর্যন্ত এই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং জনপ্রশাসনের যারা দায়িত্বে আছে, যে উপদেষ্টারা দায়িত্বে আছে, সে এসে আশ্বস্ত না করবে ততক্ষণ পর্যন্ত প্রয়োজনে আমরা এখানে এভাবে রোদে বৃষ্টিতে না ঘুমিয়ে নির্ঘুম থেকে মরে যাব। আমরা অবস্থান ছাড়ব না। দর্শক, এ বিষয়ে আরো জানাতে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। আমরা কথা বলবো তার সাথে। ইমন, সচিবালয়ের বর্তমান চিত্র কি আমাদের জানাবেন? দিশা, বর্তমান চিত্র হচ্ছে যে সকাল থেকে যে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা দেখেছি এই সচিবালয়কে কেন্দ্র করে, সচিবালয়ের ভিতরে এবং বাইরে, এখন তেমনটা নেই। আমাদের গণমাধ্যম কর্মীদেরও দুপুর 1টার পর থেকে প্রবেশ করতে দেওয়া হয়েছে এবং সচিবালয়ের অবস্থা মোটামুটি এখন স্বাভাবিক রয়েছে। কারণ আন্দোলনকারী যারা ছিল তারা 10টা থেকে 12টা পর্যন্ত অনেকে অবস্থান করেছে বিক্ষিপ্তভাবে এবং তারা এখন নিজ নিজ কাজে ফিরে গিয়েছে। তবে একটি কথা, সেটি হচ্ছে যে এই কর্মচারীরা যারা আন্দোলনে রয়েছে তারা কিছুক্ষণ আগে আমাদের সাথে গণমাধ্যম কর্মীদের সাথে এসে কথা বলেছে যে তাদের এই আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে এবং আগামীকালও তারা এই আজকের মতো সকাল 10টায় আবার আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। কিন্তু সরকারের পক্ষ থেকে তাদের ভূমি সচিবকে আপনার প্রধান করে একটি 7 সদস্যের কমিটি করে দেওয়া হয়েছে। সেই কমিটি তাদের সাথে মূলত আলোচনা করে এই সমস্যাটি সমাধান করার একটি উদ্যোগ নেবে বলে এমনটা জানানো হয়েছে সচিবালয়ের পক্ষ থেকে। এই কথাটিও তারা জানাচ্ছে। তো আমি আপনাকে একটু কথা বলিয়ে দিতে পারি, এখানে যে আন্দোলনরত যে কর্মচারী রয়েছে তার চেয়ারম্যান, তারা সংযুক্ত কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান বাদিউল ভাই, ওনার সাথে আমি একটু কথা বলি। আপনাদের আন্দোলন কর্মসূচির আজকে কি অবস্থা এবং আপনারা কি আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন কিনা এবং সরকারের সাথে আপনারা কোনো সাড়া পেয়েছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আমি মোহাম্মদ বাদিউল কবির, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান। আমার সাথে আছেন আমার চেয়ারম্যান নুরুল ইসলাম। আজকে আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচির এক অংশ আমরা সমাপ্ত করেছি। আমাদেরকে জানানো হয়েছে যে আজ 2টার পরে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয়ের সাথে আমাদের একটা বৈঠক হবে। ওখানে আরও 6 জন সচিব থাকবেন। সেখানে তাদের সাথে আলাপ আলোচনা করে যেটা হয় আমরা পরবর্তীতে জানাবো এবং আমাদের এই নিবর্তনমূলক কালো আইন প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন কর্মসূচি চলতে থাকবে। ধন্যবাদ আপনাকে। দিশা, যেমনটি শুনছিলেন যে এখানে যে কর্মচারী ফেডারেশনের যে নেতা রয়েছে তারাও বলছে যে তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখবে এবং সরকারের সাথে যে পর্যন্ত আলোচনা ফলপ্রসূ কোনো ফলাফল না আসবে সেই পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। তো এখন মোটামুটি সচিবালয়ের অবস্থা স্বাভাবিক কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। বিস্তারিত জানানোর জন্য ইমন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভারত থেকে পুশ ইন ঘটনা থামছে না। প্রতিদিনই কোনো না কোনো সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো হচ্ছে নারী, শিশু সহ ভারতে আটকদের। এরই ধারাবাহিকতায় সকালে সাতক্ষীরা মেহেরপুর সীমান্ত দিয়ে 53 বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বিএসএফ। এদিকে কুড়িগ্রামে 14 জনকে পুশ ইন করার সময় বাধা দেয় বাংলাদেশের সীমান্ত বাহিনী বিজিবি। অন্যদিকে ভারতকে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশিদের ফেরত পাঠানোর আহ্বান জানানো হয়েছে। প্রতিদিনই দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন চালাচ্ছে ভারত। মেহেরপুরের মুজিবনগরের আনন্দবাস গ্রামে সীমান্তের কাঁটাতারের গেট খুলে 15 শিশুসহ 30 জনকে পুশিন করেছে বিএসএফ। বিজিবি তাদের আটক করে মুজিবনগর থানা পুলিশের হেফাজতে পাঠায়। আটকরা জানায় কাজের খোঁজে তারা বিভিন্ন সময়ে ভারতে প্রবেশ করে। সিআইডির গাড়ি যায়, পুলিশের গাড়ি যায়, যা চেক করে মানে বাংলাদেশি লোক আছে নাকি। আমার কাজ করা অবস্থায় আমাদেরকে সিআইডি তুলে এনে দিল্লি আনার পরে ওইটা নিয়ে এনেছে হাওড়া। ভোরবেলা আটক করে মুজিবনগর থানা
হস্তান্তর করে। হস্তান্তর করার পরে আমরা এটা যাচাই বাছাই করতেছি, পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মঙ্গলবার সাতক্ষীরা সদরের কুশখালী সীমান্ত দিয়ে 23 জনকে ঠেলে পাঠায় বিএসএফ। তাদের বাড়ি কোথায়, কিভাবে তারা ভারতে গিয়েছিল এ বিষয়ে এখনো জানা যায়নি। এদিকে কুড়িগ্রামের রৌমারীর বড়ইবাড়ির সীমান্তে 14 জনকে পুশিনের চেষ্টা করলে বিজিবির বাধার মুখে তা পণ্ড হয়ে যায়। বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও বিএসএফ তাতে সাড়া দেয়নি। পুশিনের চেষ্টা করা সবাই ভারতের বান্দরবান জেলার বাসিন্দা। আমার স্টেট হইল আসাম। এসপি অফিসের তো করলো কি ডিটেনশন ক্যাম্পে পাঠাইলো, হঠাৎ কালকা করলো কি ডিটেনশন ক্যাম্পের তো নামার হলো এলো। এই যে এখানে গেটটার নাম কি আমি তো চিনি না, আমার লগে সাথী ভাই 14 জন মিলে আইনটা পার করে দিচ্ছে। বাংলাদেশে প্রবেশ করানোর পর বাংলাদেশের বিডিআররা তাদেরকে ফেরত দেওয়ার জন্য লঞ্চে নিয়ে যায়, সেখানে তারা অবস্থান করতেছে। রাজশাহীতে একটি অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুশিনের সংখ্যা বাড়লেও সীমান্তে নিরাপত্তার অভাব নেই। ভারতকে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশিদের ফেরত পাঠানোর আহ্বান জানানো হয়েছে। আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার ভাবে পাঠাও, সে যদি আমার দেশের নাগরিক হয় আমরা অবশ্যই তারে আমরা অ্যাকসেপ্ট করব। সীমান্ত সম্পূর্ণ নিরাপদ, আমার বাহিনী সব সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। কোনো রকমের অশান্তি এখানে বর্ডারে হবে না। আল্লাহ দিলে চলতি মাসে বিভিন্ন সীমান্ত দিয়ে 450-র বেশি লোককে পুশিন করেছে ভারত। শেখনিকার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক। 2023-24 অর্থ বছরে সন্দেহজনক লেনদেন বেড়েছে 23%। এক বছরে 17,345টি সন্দেহজনক লেনদেন শনাক্ত করা হয়েছে। এর আগের বছরে শনাক্ত হয় 14,106টি সন্দেহজনক লেনদেন। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা BFIU এর বার্ষিক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রিপোর্ট তুলে ধরেন BFIU এর প্রধান AFM শাহিনুল ইসলাম। বলেন, 2023-24 অর্থ বছরে 114টি আর্থিক গোয়েন্দা প্রতিবেদন বিভিন্ন তদন্তকারী সংস্থায় পাঠানো হয়েছে। এছাড়া BFIU বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, নিয়ন্ত্রণ সংস্থা এবং সরকারি অন্যান্য সংস্থার সাথে 1220টি তথ্য বিনিময় করেছে। এদিকে পাচার করা অর্থ ফেরত আনতে 3 থেকে 5 বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন গভর্নর। আমরা চেষ্টা করব সবাইকে নিয়েই এটা করতে। অনেক এভিডেন্স আমরা পেয়েছি, সবগুলো হয়তো একসাথে করা হয় নাই। আমাদের 12টা-11টা যে জয়েন্ট ইনফরমেশন টিম, ইনভেস্টিগেশন টিম করা হয়েছে। দর্শক, সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে 23 জনকে পুশিন করেছে বিএসএফ। আমরা সংবাদে যেমনটি জানাচ্ছিলাম আগে, সেই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানাতে বিজেপি ক্যাম্প থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বেলাল হোসেন। আমরা কথা বলবো তার সাথে। বেলাল, যাদের পুশ ইন করা হয়েছে তারা বাংলাদেশি কিনা, এই বিষয়ে বিজেপি কিছু নিশ্চিত করেছে কিনা আমাদের জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, আমরা আজকে সকালে খবর পেয়েছি যে 23 জনকে বিএসএফ ভারতীয় যে সীমান্ত রক্ষী বাহিনী রয়েছে বিএসএফ, তারা 23 জনকে বা সাতক্ষীরা সদরের কুশখালী সীমান্তে দিয়ে পুশ ইন করেছে এবং সেখানে যে বিজিবি সদস্যরা ছিল সেই 23 জনকে তারা আটক করে কিন্তু সাতক্ষীরা বিজিবি হেডকোয়ার্টারে নিয়ে এসেছে। আমরা সকাল 10টার দিকে সাতক্ষীরা বিজিবির যে সহকারী পরিচালক রয়েছে তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে এই যাদেরকে পুশ ইন করা হয়েছে এরা আসলে সকলেই বাংলাদেশি কিনা এবং তাদের আদি নিবাস কোথায় এবং কতদিন ধরে তারা ভারতে অবস্থান করছে এই সংক্রান্ত তথ্য আপনাদেরকে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে জানাবো। তবে এখনো পর্যন্ত আমরা আসলে তাদের সাথে আর যোগাযোগ করতে পারিনি। বিজিবির পক্ষ থেকে যে প্রতিশ্রুতিটা দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি মোতাবেক তারা আমাদেরকে এখনো পর্যন্ত তাদের সম্পর্কে বিস্তারিত আমাদেরকে জানাননি। আমরা সে সময় তিনি আরও একটি কথা বলেছিলেন যে অবশ্যই আমরা থানা পুলিশের কাছে হস্তান্তর করব, সে সময় আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য দিতে পারবো। তো যেহেতু আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারিনি, সেক্ষেত্রে আসলে এই যে 23 জন রয়েছেন, 23 জনের মধ্যে 7 জন নারী, 7 জন পুরুষ এবং 9 জন শিশু রয়েছেন। তবে তারা যে আসলে সকলেই বাংলাদেশি কিনা সেটি এই মুহূর্তে আমরা নিশ্চিত করে বলতে পারছি না। তবে আমরা খুবই দ্রুত এই তথ্য পাবো এবং আপনার মাধ্যমে আমরা ডিবিসির সকল দর্শককে জানাতে পারবো। তো এই ছিল সাতক্ষীরা থেকে সর্বশেষ সংবাদে নিশ্চয়ই আরো বিস্তারিত তথ্য আমরা দর্শকদের জানাতে পারবো। আপনাকে ধন্যবাদ। বিএনপি চায় অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করুক। রোডম্যাপের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। কিন্তু আপনি যতই আলোচনা করবেন যে দিনের শেষে একটা গণতান্ত্রিক বাংলাদেশ এই দেশের মানুষ দেখতে চায়। গণতান্ত্রিক বাংলাদেশে যেখানে তার রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার থাকবে।
জ্বালানি তেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন খরচ 3 গুণ হলেও সেদিকেই বেশি ঝুঁকছে সরকার। গেল জানুয়ারিতে মোট বিদ্যুতের মাত্র 3% যোগান আসত তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে, যা এপ্রিলের শেষে বেড়ে দাঁড়িয়েছে প্রায় 10%। বিশ্লেষকদের অভিযোগ, আমলাদের পরামর্শে বিশেষ গোষ্ঠীকে বাড়তি মুনাফা দিতেই তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের নির্ভরতা বাড়ছে। গরমের সময় দেশে বিদ্যুতের গড় চাহিদা 17,000 মেগাওয়াট ছাড়িয়ে যায়। চাহিদা বাড়লে এর যোগান নিশ্চিতে বাড়ে সরকারের চ্যালেঞ্জ। সে সুযোগে বিদ্যুৎ উৎপাদনে নির্ভরতা বাড়ানো হয় তেল ভিত্তিক কেন্দ্রের উপর। যদিও এসব কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন ব্যয় হয় গ্যাস বা কয়লার তুলনায় প্রায় 3 গুণ। কন্টিনিউয়াস আমদানি নির্ভরতা, এটার কারণে আমাদের আসলে আজকের এই পর্যায়ে আসতে হয়েছে। শুধু যে ডলারের দাম বেড়েছে সেটা না, আমরা হয়তো গ্যাসের যেই এটা ছিল, আমরা যদি গত 1 দশকে গ্যাসের উত্তোলনে যদি আমরা যথেষ্ট বিনিয়োগ করতে পারতাম এবং যথেষ্ট সফলতা পেতাম, তাহলে হয়তো পরিস্থিতিটা আরেকটু অন্যরকম হতো। পিজিসিবির তথ্য বলছে, গেল 16 এপ্রিল তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ছিল মোট বিদ্যুতের প্রায় 10%, কিন্তু এ জ্বালানির উৎপাদন ব্যয় ছিল মোট জ্বালানির ব্যয়ের প্রায় 29%। আর পিডিবির তথ্য বলছে 2023-24 অর্থবছর ইউনিট প্রতি বিদ্যুৎ উৎপাদনে গড় খরচ হয় 11 টাকা 35 পয়সা। আর এর মধ্যে তেল ভিত্তিক বিদ্যুতের উৎপাদন খরচ প্রতি ইউনিটে ছিল 25 থেকে 26 টাকা। কারণ তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালালেই এখানে একটা গোষ্ঠীর বেশ ভালো রকমের মুনাফা হয় এবং আমাদের দেশে পাওয়ার সেক্টরের ভর্তুকিটা বেড়ে যায়। তো এই যে জিনিসটা আমরা ভেবেছিলাম যে এই সরকার এসে এটা সমাধান করার চেষ্টা করবে প্রথম দিন থেকেই, কিন্তু আমরা ওরকম কিছুই লক্ষ্য দেখছি না। বাড়তি চাহিদা মেটাতে বাধ্য হয়েই বাড়ানো হয়েছে চড়া দামের তেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন। এটা হবেই, কারণ এটা হচ্ছে যে কারণ আমরা ওই যে বিদ্যুতের গ্যাস কমাই দিচ্ছি, ডিমান্ড বের করে ডিমান্ড মিট করতে হলে তো আমার যদি আমি গ্যাসের যদি চালাতে না পারি, কয়লার যদি আমার এক্সটেন্ড হয়ে যায়, আমার তেলের গোটা তো বাড়তেই হবে। সাশ্রয়ী বিদ্যুতের জন্য তাই নবায়নযোগ্য জ্বালানিতে নজর দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। তেলের ব্যবহারও থাকবে, কিন্তু সেটাকে র্যাশনালি কমিয়ে আনা, অন্যদিকে নবায়নযোগ্য জ্বালানিকে র্যাশনালি বাড়ানো, দুটোকে ব্যালেন্স যদি করা যায়, তাহলে এই 10% বিদ্যুৎ যেটা তেল থেকে এখনও হচ্ছে সেটাকে হয়তো আমরা 4-5% নামিয়ে আনতে পারবো এবং সেক্ষেত্রে অ্যাভারেজ জেনারেশন কস্টটাকে আমরা র্যাশনাল লেভেলে রাখতে পারবো। এখন মোট বিদ্যুতের প্রায় 3.5% যোগান আসে নবায়নযোগ্য জ্বালানি থেকে, যার প্রতি ইউনিট উৎপাদন খরচ পড়ে 10 টাকারও কম। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, এবারে দেখবেন সিএসআরএম এর সৌজন্যে ডিবিসি এক্সপ্রেস। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে শরীয়তপুর জেলায়। সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আজ রয়েছে শরীয়তপুর জেলায়। আমরা সকালে এই এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি। এখন আমরা একটি মাধ্যমিক বিদ্যালয়ে রয়েছি, এখানে শিক্ষা ব্যবস্থা নিয়ে এখানে শিক্ষকদের সাথে আমরা কথা বলবো, পাশাপাশি অন্য যে সকল সমস্যা রয়েছে স্থানীয় বাসিন্দা হিসেবে সেই সব বিষয়ে তাদের সাথে কথা বলবো। আমরা শুরুতেই জানতে চাইবো যে আপনাদের এলাকায় শিক্ষা ব্যবস্থা আপনারা কেমন দেখছেন একজন শিক্ষক হিসেবে? ধন্যবাদ। এটা শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কুসেভেট্টি মাধ্যমিক বিদ্যালয়। এই অঞ্চলটি চরাঞ্চল, নদী ভাঙ্গন, বাংলাদেশের ভিতরে এই অঞ্চলটি শিক্ষা দীক্ষায় এখন কিছুটা আগাইলেও কিন্তু পিছনে খুবই শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষিত লোকের অভাব খুবই কম ছিল। এখন কিছুটা বৃদ্ধি পেয়েছে, যতটুকু বৃদ্ধি পেয়েছে সেটা বাংলাদেশের তুলনায় এই অঞ্চলটি শিক্ষা ব্যবস্থায় এখনও খুবই পিছনে। এখানে পর্যাপ্ত পরিমাণ প্রয়োজন অনুসারে স্কুল, কলেজ কোনোটাই নেই। যে এই গ্রামে বা এই ইউনিয়নে যেখানে কমপক্ষে 9টি প্রাইমারি বিদ্যালয় থাকার কথা ছিল, সেখানে এই অঞ্চলে বিদ্যালয় আছে মাত্র, প্রাইমারি বিদ্যালয় আছে মাত্র 3টি। কিছু এনজিও এখানে ব্র্যাকের সহযোগিতায় অনেকগুলি স্কুল এখানে হয়েছে, হওয়ার কারণে প্রাইমারি লেভেলটাকে কিছুটা সামাল দিতে পারছে। হাই স্কুল, এখানে যে আপনাদের মাধ্যমিক বিদ্যালয়, এরা যখন পাশ করে কলেজে ভর্তি হন, তারা কি কলেজে কি পর্যাপ্ত কলেজ রয়েছে এবং বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু রয়েছে? এখানে স্কুল লেভেল কাটানোর পরে যখন কলেজ বা মহাবিদ্যালয় শিক্ষার্থীরা যায়,
সেখানে এই উপজেলায় মাত্র একটা কলেজ আছে, যেখানে কয়েকটা কলেজের প্রয়োজন। সে তুলনায় একটা কলেজে এখানের শিক্ষার্থীরা ভর্তি হতে পারে না, তাদের বিভিন্ন জায়গায় দূর দূরান্তে জায়গা ভর্তি হইতে হয়। এখানে আরও কয়েকটা কলেজ একান্তই প্রয়োজন, না হলে এদেশের শিক্ষার্থীদের শিক্ষার বিঘ্ন ঘটে এবং শিক্ষায় এই অঞ্চলটা পিছনেই থেকে যায়। তাই আমি বলবো আপনারা বা যারা কর্তৃপক্ষের কাছে যে এই অঞ্চলে শিক্ষা ব্যবস্থাটাকে উন্নত করতে হলে আরও স্কুল কলেজ প্রয়োজন। এজন্য শিক্ষানুরাগী সরকার যথাযথ কর্তৃপক্ষের নজর বা দৃষ্টি দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন শিক্ষকের সাথে কথা বলবো, তার কাছ থেকে জানতে চাইব তিনি যেমনিভাবে এই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক তেমনি কিন্তু এই এলাকার সন্তানও, সেই হিসেবে তার কাছ থেকে জানবো যে এই এলাকার চিকিৎসা ব্যবস্থাটা আপনারা কেমন দেখছেন। ধন্যবাদ। আমাদের অত্র অঞ্চলটা একটা চর এলাকা। এই এলাকায় শিক্ষা ব্যবস্থা যেমন উন্নত না, তেমনি চিকিৎসা সেবাও একেবারে অনুন্নত। আমাদের উপজেলায় একটি মাত্র হসপিটাল, সেখানে গেলে কোনো ধরনের চিকিৎসা পাওয়া যায় না। মাত্র 2 জন ডাক্তারে একটা হসপিটাল কিভাবে চালায়? 100 শয্যার একটা হসপিটালে মাত্র 2 জন ডাক্তার রয়েছে এবং নিয়মিত তাদেরও পাওয়া যায় না। আমি নিজে একজন ভুক্তভোগী, ওই দিন গিয়ে আমি একজন ডাক্তার পেয়েছি এবং একজন ডাক্তার কিভাবে 2 থেকে 300 লোকের চিকিৎসা দেয় একদিনে, তা কখনোই সম্ভব না। ইভেন হসপিটালে কোনো ধরনের ঔষধ পাওয়া যায় না, কোনো ধরনের টেস্ট করা যায় না, টেস্টগুলো সব বাহির থেকে করতে হয়। এদিক দিয়ে সবাই ভোগান্তিতে থাকে। শিক্ষার্থীরা অসুস্থ হলেও তো তারা এই হাসপাতালগুলোতে যায়, তারা কি সেই চিকিৎসাটা পাচ্ছেন, এরকম অভিযোগ আপনাদের কাছে আছে? হসপিটালে গেলে কোনো ধরনের সুযোগ সুবিধাই পাওয়া যায় না। তারা একটা কোনো রকম প্রেসক্রিপশন ধরাই দেয়, সেই ক্ষেত্রে ঔষধ তো নাই গা, কোনো টেস্টও সেখানে করা যায় না, টেস্টের সকল মেশিন বিকল। সেই ক্ষেত্রে চিকিৎসা সেবা থেকে অত্র এলাকার মানুষ সবাই বঞ্চিত হচ্ছে। একটু বেকারত্ব নিয়ে সংক্ষেপে 15 সেকেন্ডে জানবো যে আপনাদের এই আসলে উপজেলায় বেকারত্বের সংখ্যাটা কেমন, শিল্প কারখানা পর্যাপ্ত কিনা? ধন্যবাদ। আমাদের এই শহরাঞ্চলটা শিক্ষার মান তো অনেকটাই পিছিয়ে, এখানে বেকারত্বের পরিমাণও বেশি। এখানে দেখা গেল সেরকম কোনো শিল্প প্রতিষ্ঠানই নাই। শিল্প প্রতিষ্ঠান থাকলে হয়তো কিছু ছেলেমেয়ে ওইখানে কাজের সুযোগ সুবিধা পাইতো এবং তারা ডেভেলপ হইতে পারতো, এলাকাটাও কিছুটা উন্নত হইতো। কিন্তু এলাকাটা এখনও অনুন্নত রয়ে গেছে বেকারত্বের কারণে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তিরা যদি শিল্প প্রতিষ্ঠান করে তাহলে এলাকাটা আশা করি সামনে ভবিষ্যতে আরও উন্নত করবে, ডেভেলপ হইবে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমরা বিকাল 5টায় একই উপজেলার অন্য একটি স্থান থেকে যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন। সরকারের রাজস্ব আহরণের হার খুবই দুর্বল বলে দাবি করেছে সিপিডি। এই হারে রাজস্ব আহরণ হলে চলতি অর্থবছর 1,05,000 কোটি টাকার রাজস্ব ঘাটতির আশঙ্কা করছে প্রতিষ্ঠানটি। অর্থনীতির চালচিত্র তুলে ধরতে রবিবার ধানমন্ডি কার্যালয়ে ব্রিফিং করে সিপিডি। লিখিত বক্তব্য দেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। এ সময় সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে তারা। সিপিডির দাবি, এখন মহার্ঘ ভাতা দিলে মূল্যস্ফীতির উপর চাপ বাড়বে, যার প্রভাব নিম্ন আয়ের মানুষের উপর পড়বে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের খুশি করার জন্য এই সময়ে এই পদক্ষেপ কিনা এ ব্যাপারেও প্রশ্ন তোলে সিপিডি। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার সময় হয়েছে বলেও জানায় সংস্থাটি। আমাদের তো খরচ করতে হবে, খরচের জায়গা তো বিশাল, সেটার প্রেক্ষিতে একটা লক্ষ্যমাত্রা দেওয়া হয় আগের বছরের থেকে একটু হিসাব করে। কিন্তু আগের বছরও থেকে প্রতি বছরই যে ঘাটতি হচ্ছে, ঘাটতি হতে 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 আপনার ওই ইনক্রিজে প্রবৃদ্ধির মাত্রাটা এত, এই ক্যাপাসিটি দিয়ে আসলে এই প্রাতিষ্ঠানিক সক্ষমতা দিয়ে এত বাড়ানো রাজস্ব আদায় করার লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব না। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও 81 জন নিহত হয়েছেন। সোমবার শুধু গাজা সিটিতেই প্রাণ গেছে 53 ফিলিস্তিনির। এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাবে হামাস সম্মত হলেও তা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। রবিবার সন্ধ্যা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত 24 ঘণ্টায় গাজায় ভয়াবহ হামলা চালালে হতাহত হয় বহু ফিলিস্তিনি। নিহতদের মধ্যে অর্ধশতাধিক মানুষই গাজার প্রধান শহর গাজা সিটির বাসিন্দা ছিলেন। হামলায় শিশুরা জীবন্ত পুড়ে গেছে, এমন দাবি করেছেন জাতিসংঘের একজন বিশেষ প্রতিবেদক। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, শিশুদের জীবন্ত পুড়তে দেখে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, অনেকেই ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকায় হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি।
এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাবে হামাস সম্মত হলেও তাতে রাজি নয় তেল আবিব। পাশাপাশি গাজায় হামলা জোরদারে সামরিক অভিযানে আরও 50,000 রিজার্ভ সেনা যুক্ত করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইসরায়েলি সরকার। এর ফলে রিজার্ভ বাহিনীর সংখ্যা বেড়ে 4,50,000-এ পৌঁছাবে। অন্যদিকে গাজায় সীমিত পরিসরে ত্রাণ সরবরাহ শুরু হয়েছে বলে জানিয়েছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। এর একদিন আগেই ত্রাণ বিতরণ কার্যক্রম নিয়ে অচলাবস্থার জেরে প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেন সংগঠনটির প্রধান। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। কাল থেকে শুরু হচ্ছে পাকিস্তানের সাথে বাংলাদেশের 3 ম্যাচের টি-20 সিরিজ। এর আগে সোমবার পাকিস্তানে প্রথমবার অনুশীলন করে বাংলাদেশ ক্রিকেট দল। এদিকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম দিন ঘাম ঝরান লিটন শান্তরা। কড়া নিরাপত্তায় অনুশীলন করেন ক্রিকেটাররা। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর মিশন টাইগারদের। এর আগে 2 ধাপে লাহোর পৌঁছায় বাংলাদেশ দল। রবিবার প্রথম ধাপে 6 অফিসিয়াল সহ লাহোর যান 10 জন। সোমবার দ্বিতীয় ধাপে গেছেন বাকিরা। পিএসএল এর ফাইনাল শেষে দলের সাথে যোগ দিয়েছেন রিশাদ হোসেন এবং মেহেদী হাসান মিরাজ। 30 মে এবং 1 জুন হবে সিরিজের বাকি 2 ম্যাচ। সবগুলো ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। আমাদের ভালো ক্রিকেট খেলার জন্য এটা সেরা সময়। আমরা সিরিজ জিততে চাই। পাকিস্তান সব সময়ই বিপজ্জনক দল, তাদের সহজভাবে নেওয়া যাবে না। মুস্তাফিজ অভিজ্ঞ পেসার, তাকে অবশ্যই মিস করব। তবে দলের কয়েকজন এখানে পিএসএল খেলেছে, ওদের কাছ থেকে তথ্য ও অভিজ্ঞতা নিতে পারবো। এবার আরো কিছু সংবাদ জানিয়ে দেব এক নজরে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টা মামলায় 7 বছরের সাজার বিরুদ্ধে আপিল করে খালাস পেলেন সাবেক সাংবাদিক শফিক রেহমান। তাকে খালাস দিয়ে রায় ঘোষণা করে ঢাকার 4র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 988 জনের চাকরি পদোন্নতি সহ পুনর্বহাল এবং সুযোগ সুবিধা দিতে নির্দেশ দিয়ে রায় দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় দেয়। 3 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন। তবে শিক্ষার্থীদের স্বার্থে বিভিন্ন জেলায় অধিকাংশ স্কুলে পাঠদান চলমান রেখে ক্লাস নিচ্ছেন শিক্ষকরা। অনেকে প্রতীকী কর্মবিরতি পালন করছেন। সাভারের কোটবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছে। সকালে সাভারের কোটবাড়ি এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। রাতে স্থানীয়রা বাসার পাশে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। নিহতের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের 7 দফা দাবি আদায় টানা 7ম দিনের মতো চলছে ধর্মঘট। এতে ভোগান্তিতে পড়েছেন নারায়ণগঞ্জ জেলার প্রায় 10 লাখ গ্রাহক এবং ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানগুলো। ভুক্তভোগী গ্রাহকরা জানান, ধর্মঘটে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে। কিয়েভে হামলার জেরে পুতিনকে উন্মাদ বলার পর এবার ট্রাম্পকে মাত্রাতিরিক্ত আবেগপ্রবণ বলে মন্তব্য করেছে রাশিয়া। সোমবার মস্কোতে ইউক্রেনের সর্বশেষ রুশ বিমান হামলা নিয়ে ট্রাম্প মাত্রাতিরিক্ত আবেগ দেখিয়েছেন বলে সাংবাদিকদের জানান। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।